গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। না, তবে একটু মনটা খারাপ তোমরা, কারণ দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম বলে সেই জন্য সব কিছু নিয়ে যায়নি, কিছু কিছু জিনিস নিয়ে গেছে, কিছু কিছু জিনিস এখনও রয়েছে। তো যাই হোক, তো দেখো সোফাগুলো ওরা অলরেডি বার করে নিচ্ছে। সোফাটা কালকে মানে আজকেই নিয়ে চলে গেছে। আর তোমরা ভিডিওটা একটু লেটে পাচ্ছ, সেই জন্যে আর কি বলে ফেলছিলাম কালকে নিয়ে গেছে। তো এই হলো ব্যাপার। যাই হোক, তো এই সব কিছু দেখো খুলে নিয়েছে, এইদিকে টিভিও খুলে নিয়েছে, টিভিটাও প্যাক করে নিচ্ছে। এদের সার্ভিস ভীষণ ভালো, এদের ব্যবহারও ভীষণ ভালো। তো যাই হোক, আর ঘর দুয়ারের দেখো কীরকম অবস্থা, আমি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ওইদিকে যে কতটা নোংরা হয়েছিল সেগুলো সব পরিষ্কার করেছি। পুরো ঘর বাড়ি ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তার আগে একটা পেটি গোছালাম। ওরা চলে গেল, দেখতেই পেলে তোমরা, জিনিসপত্র নিয়ে চলে গেল। ওপরে জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলো, কিছু সোয়েটার, সব মিলিয়ে মিশিয়ে একটা পেটি করলাম। পেটি করে পেটি ভাবে গেছি প্রচণ্ড, পেটি করে রাখলাম। এখনও গতি আসেনি, বাপরে কি টেনশন হচ্ছে আমাদের, কি বলবো, কি যে হবে কে জানে। দেখাই তোমাদের এই ঘরের অবস্থাটা একবার। ঠিক এই অবস্থা এই ঘরের। এগুলোকে বাইরে বার করে দিতে বলবো অভিজিৎ আসলে, বা তার আগে যদি ওরা চলেই আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এই হচ্ছে আমাদের এই ঘরটার অবস্থা। এবার করব হচ্ছে এই বিছানার চাদরটা তুলে কেচে দেব, আর নর্মাল যে ম্যাট্রেস কভারটা আছে শুধু সেইটা থাকবে, সেটার উপরেই দুদিন শোয়া হবে। আর মোটামুটি জামা কাপড় সবই শেষ হয়ে গেছে গোছানো। বিছানাটা বাকি আছে, বালিশগুলো মানে আর কি, বালিশগুলো বাকি আছে। আর হচ্ছে বাকি আছে হচ্ছে রান্নাঘরটা পুরোটা। বাবা, ওটাই আমার বেশি আতঙ্ক, রান্নাঘরটা পুরো বাকি। কাঁচের জিনিস আবার কি মানে, সব কাঁচের জিনিসগুলোকে বাবেল র্যাপ করা, বাবেল র্যাপ করে সেগুলোকে আবার ঠিকঠাকভাবে রাখা। কালকেও কিছু যেগুলো ওই ডিমার্ট থেকে, আইকিয়া থেকে কিনেছিলাম কাঁচের জিনিসপত্র, সেগুলোকে সব বাবেল র্যাপ করলাম। কিছু শোপিস বাবেল র্যাপ করলাম, সব করে কালকে রাত্রিরে শুয়েছি। এসব করে 3টের সময় শুয়েছি। আজকে আবার সেই জন্য সকাল থেকে আর ব্লগ করলাম না, ভাবলাম যে বিকেলেই একবারে করব। বেরোনোর কথা আছে, বেরোতেই পারছি না, দেখা যাক কখন আসে। যেখানে যাওয়ার সেটা 10টা অবধি খোলাই থাকবে, তো সেক্ষেত্রে দেখা যাক কখন কি হয় না হয়। আগে আমি চাদরগুলো কাচতে দিই, তারপর আরেকটা কাজ করব, সেটা হলো দুধ বেশ খানিকটা বেঁচে গেছে। তো ভাবলাম যে একটু সিমুই আছে, সিমুইয়ের পায়েস করে নিই, রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। তো সেই কারণের জন্য হচ্ছে গিয়ে করব পায়েস। তার আগে আমি এই চাদরটা তুলে কাচতে দিয়ে দিই। আজকে 3বার ওয়াশিং মেশিন, সকাল থেকে 1বার, 2বার, 3বার, এটা হলে 4বার চলবে ওয়াশিং মেশিন। তো যাই হোক, কিছু করার নেই, সব কাচতে হচ্ছে। কেচে না নিয়ে গেলে ওখানে কাচার থেকে বেটার কি এখানে শুকাতে দেওয়ারও সমস্যা নেই, সব কিছুই ভালো। তো সে কারণে এখানেই কেচে নিচ্ছি। তো যাই হোক, চলো কেচে এগুলো কাচতে কাচতে দিয়ে দিই, তারপর করবো পায়েস। তো অভিজিৎ পেয়ে গেছে বাবেল র্যাপ, চলে এসেছে নিয়ে, বাড়ির সামনেই ছিল। আগের বার অফিস থেকে আসার সময় অফিসের ওখান থেকে নিয়েছিল অ্যাকচুয়ালি, তো এবার বাড়ির সামনেই পেয়ে গেছে, তাই অসুবিধা হয়নি। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি পায়েস, যদি দুধটা ফোটাচ্ছি এখন, এই যে দুধটা ফোটাচ্ছি, এর মধ্যে করে নেব পায়েসটা। তারপর এইটাকে খালি করে নামিয়ে দেব মাজতে। কালকে 12টার সময় আসবে কাজের দিদি, তো 12টার সময় কাজের দিদি আসলে বাসন মেজে দিয়ে গেলে যে কটা বাসন থাকবে সেগুলোকে আবার লাস্ট প্যাকিং করতে হবে। অনেক চাপ, অনেক চাপ। ওই যে হ্যাঁ, পার্স আর গাড়ির চাবি নিয়েও এখন গাড়ি চালাচ্ছে। পার্স মানে কি, ওই একটা কার্ড হোল্ডার। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো পায়েসটা ঝটপট করে নিই, এখনও গতি আসেনি, কি করবো আমি জানি না, আমার মাথায় বাজ পড়ছে আমাদের, বুঝতেই পারছি না কি হচ্ছে। তো হয়ে গেছি রেডি, যেমনটা বলেছিলাম তোমাদেরকে যে যাব। তো বেরোচ্ছি এখন, তাড়াতাড়ি করে রেডি হলাম, মানে রেডি কিছুই হয়নি, জামাটা জাস্ট চেঞ্জ করলাম আর বেরোচ্ছি। গাতি এখনো আসেনি। আলটিমেটলি যাদের আসার কথা তারা আসছে না, অন্য জায়গা থেকে ফোন করলো, ফোন করে বললো মানে অন্য কোনো ব্রাঞ্চ নাকি, অন্য ব্রাঞ্চ নাকি এটা, আচ্ছা
গতি থেকে নর্মাল গতি থেকে করেছিলাম, তো এক্সপ্রেস থেকে ফোন করে ওরা বললো যে আপনার পিক আপ হচ্ছে না স্যার। তো অনেকবার আমরা অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করেছি, তো হচ্ছেই না। তো সেই জন্য ওই গতি এক্সপ্রেস থেকে ওরা আবার ফোন করেছিল নিজে থেকেই যে কি বলে যে আপনার এরকম পিক আপ হচ্ছে না, তো আপনার আজকের মধ্যেই হয়ে যাবে। এদের চার্জেসটা মনে হয় একটু বেশি, বাট খুব বেশিও না। তো আমি বলবো তোমাদেরকে কিরকম কি চার্জেস লেগেছে আমাদের গতিতে সমস্ত জিনিস পাঠিয়ে, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে তোমাদের যেটা বলার সেটা হলো ওরা আসবে 9:30টার সময়। তো সেই জন্য 9:30টায় যেহেতু আসবে, তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছি। সব লাইটটা জ্বলবে তো সেই হিসেবে হচ্ছে গিয়ে কি যেন বলছিলাম, একটা 9:30টার সময় ওরা আসবে। কি? হ্যাঁ, 9:30টায় আসবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি। পর্দাগুলো তো বিছানায় যাবে। বিছানায় যাবে না? হ্যাঁ, ওখানে তো চাদর নেই। চাদর একটাও নেই না? না। তো আমি ভাবলে গেছি এলাম যে এই বাবা আবার খুলতে একটা গার্ডেন বানাতে হবে। না না না, তো সেই কারণের জন্য আজকে জুতোটা গোছাতে হবে, কালকে গাড়িতে জুতো তুলতে হবে। রাতে আজকে অনেক কাজ আছে। তো 9:30টায় ওরা যেহেতু আসবে, সেই জন্য তাড়াতাড়ি যাই, গিয়েই যাবো। মানে ওরাও চেঞ্জ করেনি, এরপরেই যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমাদের ঘরের কি অবস্থা, ইস। তো যাই হোক, তো চলো যাব হচ্ছে একটু ড্রেস সার্কেল। বলেই দিই তোমাদেরকে, ড্রেস সার্কেল যাব। ড্রেস সার্কেল হচ্ছে সেই এর আগের দিন যেখানে তোমাদেরকে দেখালাম না, গেছিলাম একটা মলের মতন বাড়ির সামনে, তো ওখানেই যাচ্ছি। ওখানে যাব হচ্ছে 2-3টে আরো শাড়ি কিনতে হবে, যেগুলো আমাদের বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কার্টন করতে হবে। না না, ও আর সোয়েটারের সুটকেসটাও খালি আছে। সোয়েটারের সুটকেস, সোয়েটারগুলো তো এখানে ঢুকিয়ে দিই না। সেই কারণে হচ্ছে হচ্ছে কিনবো হচ্ছে কাজের দিদি শাড়ি কিনবো একটা, মেইনলি ওটাই। আর দ্বিতীয়গুলো আমি পরে দেখাবো তোমাদেরকে, একবারে কিনে বাড়িতে এসে তোমাদেরকে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে যেরকম বলেছিলাম এই যে ড্রেস সার্কেল। তো ড্রেস সার্কেলে এসে গেছি। তো চলো দেখি কি কিনি না কিনি। কিনে একবারে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে, এখন আর দেখাচ্ছি না ভেতরে, একবারে কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি বাড়িতে, আর দেখো ড্রেস সার্কেলে গেছিলাম বিকজ শাড়ি কিনতে। তোমাদেরকে বললামই কাজের দিদির জন্য শাড়ি কিনবো একটা, কারণ দেখো পুজোর সময় থাকলে তো আমরা দিতামই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে 1 মাসও মানে কাজ করলো জাস্ট, তো ভাবলাম যে অ্যাটলিস্ট এইটুকু তো করাই যায়, তাই না? তো সেই কারণে এই শাড়িটা কিনে এনেছি। শাড়িটা অপূর্ব দেখতে, খুলে দেখিয়েছিল, খুব সুন্দর দেখতে শাড়িটা। তো আমি আর খুলছি না, তোমাদেরকে এরকম ভাবেই দেখাচ্ছি। বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে শাড়িটা? তো দেখো খুব সুন্দর শাড়িটা দেখতে। এটা কি খুলে দেবো? কোনটা? প্রাইস ট্যাগটা? না না, এই যে ওটা কেন খুলবে? যাই হোক দেখো খুব সুন্দর শাড়িটা, এটা দেবো কাজের দিদিকে। আর কেরালা শাড়ি কিনবো তোমাদেরকে। সেদিনকার যখন ওখানে গেলাম, এখানে ফার্স্টে দেখেছিলাম কেরালা শাড়ি, তখন বললাম কিনবো না। তারপর চিকপেটে দেখলাম, তখনও বলেছিলাম কিনবো না। আর অভিজিৎ বারবার আমাকে বলছিল একটা কেরালা শাড়ি কিনে নাও, ভালো লাগবে, বিকজ সাউথ ইন্ডিয়ান গয়নাগুলোও কিনেছি। সো বললো যে একদিন ওইরকম ভাবে তুমি শাড়িটা পরে তাহলে ওই গয়নাগুলো দিয়ে পরলে ভালো লাগবে। তো সেই কারণে ভাবলাম এটা কিনে নিই। তো দেখো একটা কেরালা শাড়ি কিনেছি, এটা কিন্তু কেরালা কটন, ঠিক আছে? তো এই হচ্ছে ভেতরটা। ইন জেনারেল কেরালা শাড়ি পুরোটাই সাদা হয়, আর শুধু গোল্ডেন পার হয়, আর আঁচলটাও নর্মালি থাকে। তো আমি একদম নর্মালটা নিইনি, নর্মালটাও ছিল বাট নর্মালটা নিইনি। তো নর্মাল ছিল বলতে, নর্মাল যেগুলো ছিল ভীষণ মানে গোল্ডেনটা অতিরিক্ত চোখে লাগছিল, খুব মানে সোবার টাইপের ছিল না, নর্মাল যেটা পুরো সাদা যেটা। তো দেখো কেমন লাগছে,
তো এই শাড়িটা কিনেছি। হ্যাঁ, তবে এই শাড়িটা আমার জন্য কিনেছি আর আমার বৌদির জন্য সেম শাড়ি কিনেছি, তাই জন্য একটাই দেখালাম, একদম সেম, কোনো আলাদা কিছু নেই। আর মায়েদের জন্য ভেবেছিলাম কিনবো, বাট এতটা বেশি গর্জিয়াস তো মায়েরা পরে না, তো সেই জন্যে মানে আমার মা তো পরবেই না একদমই এত বেশি গর্জিয়াস, তো সেই কারণে ভাবলাম যে নর্মালি একটা নিই। তো নর্মাল একটা শাড়ি নিয়েছি, ওটাও সাদার মধ্যেই প্রিন্টেড, খুব সুন্দর। তো মায়ের জন্য কিনেছি হচ্ছে এই শাড়িটা, সুন্দর প্রিন্ট করা, আঁচলটাও খুব সুন্দর, দেখে খুব ভালো লাগলো। জানি কলকাতায় পাবো, বাট এই যে গোল্ডেন পাড়ওয়ালা, মানে এটা একটু কেরালার শাড়ি টাইপেরই, শুধু প্রিন্টেড, এটা হচ্ছে ব্যাপার। তো কিনে নিলাম, সেই জন্য দামও খুব বেশি নেয়নি, সে কারণে ভাবলাম কিনেই নি। তো দেখো খুব সুন্দর প্রিন্টেড, ভেতরটা পরলে খুলে দারুণ লাগে। আর মা এই ধরনের শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, মানে একটু হালকা শাড়ি পরতে খুব ভালোবাসে। আর এগুলো সব কটার মধ্যে ব্লাউজ পিস আছে। এখানে জানো সব থেকে মজার জিনিস যেটা দেখলাম, কিলো হিসেবে শাড়ি বিক্রি হচ্ছে। 1 কিলো 700 টাকা কিলো হিসেবে, মানে এই শাড়ি ধরো এটা কত গ্রাম হবে, এটা ম্যাক্সিমাম 400 গ্রাম হবে কি 500 গ্রাম হবে, তো ওই 700 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। কিন্তু এগুলো কিলো হিসেবে বিক্রি হয়নি, এগুলো পিস হিসেবে যেরকম নর্মাল বিক্রি হয় সেগুলো, কিন্তু কিলো হিসেবে একটা পুরো সেকশন ছিল যেখানে কিলো হিসেবে শাড়ি বিক্রি হচ্ছিল। সেখানে শাড়িগুলো খুব একটা পছন্দ হয়নি, আর সেখানে কেরালার শাড়ি ছিলও না, তো সেই জন্য যেখানে কেরালার শাড়ি থাকে এগুলো নিয়েছি। তো জানিও কেমন হয়েছে শাড়িগুলো। খালি শাড়ি কিনছি, তোমরা ভাববে কত কেনাকাটা করছি, বাট সত্যি কথা বলতে এখানে আছি বলে ভাবলাম যে কিনেই নি, আর সত্যি পুজোর সময় তো কিনতেই হবে, তো সেই কারণেই কিনে নিলাম, এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে বড় ভালো, বাজে কথা বলো না, পুজোর সময় আর কিনবো না গো, পুজোর সময় শাড়ি তো আমি কিনবোই না। এটা ডকুমেন্টেড হচ্ছে, হ্যাঁ একদম, এইটা আমি আবার রিপ্লে করব সেপ্টেম্বর অক্টোবর মাসে। আমি শাড়ি কিনবো না। তো যেটা বলছিলাম, পুজোর সময় সত্যি শাড়ি কিনবো না, কারণ শাড়ি প্রচুর হয়ে গেছে, শাড়ি আর কেনার কোনো প্রয়োজন নেই, শুধু কিনলে কুর্তি সালোয়ার এগুলো কিনবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু পরে আসবে গতির লোকজন, তোমাদেরকে দেখাচ্ছি ওরা কিভাবে কি করছে না করছে, তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো যে কত টাকা কি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আবার পরে আসছি। একটু সর, No, no, no. No, 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 मुझे नीचे जाना पड़ेगा, मुझे नीचे जाना पड़ेगा। अभी तो आप सामान लेके, पहले सामान तो लेके चलो, मैं तो आ ही जाऊंगा। सामान तो ले लो। তো আমি রনকে ঘুম টুম পাড়িয়ে চলে এসেছি, আর এসে বসলাম একটুখানি তোমাদের সাথে কথা বলবো বলে, কারণ ব্লগটাও শেষ করা হয়নি, তো ভাবলাম ব্লগটাও শেষ করি। আর তোমরা তো দেখতেই পেলে যে ওরা নিয়ে গেল সরি ওরা সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল, ঘরটা মোটামুটি খালি হয়ে গেছে, তো সব কিছুই নিয়ে চলে গেছে, খুব সুন্দর করে ল্যামিনেট করে নিয়ে গেছে। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক বাবা, একটা শান্তি হলো যে জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে। এটা খুব চিন্তায় ছিলাম আমরা, মানে চিন্তা হয়ে গেছিলো আর কি,
কালকে থেকে যেভাবে ওরা খালি বলছে আজ 1 ঘন্টা পর যাচ্ছি, 1 ঘন্টা পর আসছি, এই সামনেই আছি, এরকমভাবে বেশ খানিকক্ষণ মানে কালকে থেকেই হচ্ছিল। তো যাই হোক আলটিমেটলি এসছিল, যদিও এটা গতি এক্সপ্রেস থেকে এসছিল, বাট স্টিল কেউ তো এসছে গতি থেকে, বাট তাহলেই হলো। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক গিয়ে তো এবার তোমাদের বলি যে কস্টিং কীরকম কি পড়লো আমাদের গতির। তো ফার্স্টে গতিতে যখন কথা হয় এক এক জায়গায় এক এক রকম বলেছিল। তো যখন আমি কলকাতা থেকে গতি করেছিলাম তখন 4টে ছোট ছোট, আমি গলা ফেঁকালাম, তো 4টে ছোট ছোট কার্টেন পাঠিয়েছিলাম। তখন কস্টিংটা অনেকটাই কম পড়েছিল বললো, মানে যেহেতু ওরা ওই কী মাপ তো ওরা নেয় আমি জানি না, তো বললো 50 কেজি, তখন 2500 টাকা নিয়েছিল। ছোট ছোট পেটি ছিল, খুব বেশি বড় ছিল না। আর এখন তো তোমরা দেখলেই কত 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 বড় বড় পেটিগুলো ছিল। তো যাই হোক, তো প্রথমে এক একজন এক এক রকম বললো। যাদের কাছে আমি কলকাতা থেকে পাঠিয়েছিলাম তাদের সাথেও আমি কথা বলেছি, তারাও বেশ অনেকটাই চার্জেস বলেছিল, 12,000 15,000 এরকম এক এক জায়গায় এক এক রকম বলছিল। তারপর অভিজিতের যেহেতু গতি ক্লায়েন্ট, তো সেই হিসেবে ওদের সাথে একটু চেনা জানাও রয়েছে। তো সেই ক্ষেত্রে এবার অভিজিতের হিসেবে কথা বলেছিল তখন গতিতে বলেছিল যে 35 টাকা কেজি হিসেবে ওরা তুলবে আর কি, মানে নেবে আর কি। তো 35 টাকা কেজি হিসেবে ফার্স্টে বলেছিল নেবে, দিয়ে তারপর নিল হচ্ছে, তারপর ওটা তো তারপর ওরা এলো না। দিয়ে সন্ধেবেলায় এরা যখন গতি এক্সপ্রেস থেকে ফোন করলো তখন বলল ওরা পার কার্টন হিসেবে ওরা চার্জ করবে। তো পার কার্টন হিসেবে বলল যে আমাদের কাছ থেকে করালে আপনার একটু বেশি পড়বে, কিন্তু আমরা পুরো ল্যামিনেট করিয়ে দেব আর একটু তাড়াতাড়ি যাবে যেহেতু এক্সপ্রেস। তো সেই হিসেবে এদের বলল যে আমরা পার কার্টন 950 টাকা করে নেব। 950 টাকা করে হলে আমাদের ছিল হচ্ছে 10টা কার্টন, তো 9,500 টাকা। আর একটা বড় ট্রলি যেটা দেখেছো সেই ট্রলিটা হচ্ছে 1200 টাকা। তো টোটাল হচ্ছিল 12,700, না কি গো? যাই হোক 12,000-এর ওপরে হচ্ছিল, 9.5 10 না সরি 12,700 নয়, 10,000, এদিকে 9,000, এদিকে 1,000, 10,700 হচ্ছিল। তো সেক্ষেত্রে তারপর অভিজিৎ কথাবার্তা বলল যে আমার থেকেই যদি তোমরা একটুখানি কম না নাও তাহলে আর কি বলি বলো। তো এইসব বলে ঠলে, যাই হোক অনেক কিছু বলে ঠলে প্রথমে বলেছিল 9,000 টাকা দিয়ে দিতে, কিন্তু 9,000 টাকা ওরা রাজি হয়নি। তারপর 9,500 টাকা করে মানে আর কি রাজি হয়েছে, 9,500 টাকায় রাজি হয়ে গেছিলো। তো যাই হোক 9,500 টাকা আমাদের টোটাল লাগলো গতি করে এখান থেকে জিনিসপত্র পাঠাতে। এরপর হবে হচ্ছে গাড়িটার খরচাটা অনেকটা বেশি, কিছু করার নেই, গাড়ি এনেছিলাম, গাড়ি কাজে লেগেছে আমাদের, তো গাড়ির তো খরচা বেশি হবেই জিনিসপত্রের থেকে, এটা তো খুব স্বাভাবিক কথাই। তো এই হলো ব্যাপার স্যাপার। তো এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে যে কত খরচ হয় যারা করে তারাই জানে। ও মা গো মা, এসেছিল আমাদের 9টা কার্টন, মানে জুতো নিয়ে আমাদের 9টা কার্টন এসেছিল, প্লাস আমরা চালও পাঠিয়েছিলাম জানো, আসার সময় 20 কেজি মতো চাল পাঠিয়েছিলাম। তো সব কিছুই গাড়িতে চলে এসেছিলো, শুধু আমি যখন আসবো তার আগে 4টে ছোট কার্টন পাঠিয়েছিলাম। সেই কার্টনগুলো একদমই ছোট ছিল, এমন কিচ্ছু বড় ছিল না, জাস্ট কয়েকটা জিনিসপত্র খুব এমার্জেন্সির জন্য। তো এই হলো ব্যাপার। তো যাই হোক কিছু করার নেই, সেখানে 10টা কার্টন এখনই হয়ে গেছে, প্লাস গাড়িতে যাবে, মানে বুঝতেই পারছো আমাদের ডাবল হয়ে গেছে কেনাকাটা। যদিও অভিজিতের জামা কাপড়গুলো তখন অভিজিৎ তোমার থেকে নিজের সুটকেসে, কি যে হচ্ছে আমার আজকে, সুটকেসে করে নিয়ে এসেছিল, কিন্তু এবারে পুরোটাই কার্টনে গেল। বাট
একই ব্যাপার, বেড়ে তো ছেই, এই মধ্যা কথা হচ্ছে বেড়েছে। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলো তোমাদেরকে এটা আমার একটা জানানোর ছিল যে আমাদেরকে এরকম কি খরচ পড়ছে না পড়ছে। গাড়িটা বলবো, গাড়ি কালকে যাবে, গাড়ির কত কী খরচা সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা বিশেষ দরকার, যেটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের সাথে বলা, মানে তোমাদের সাথে এখনই বলে দেওয়া, সেটা হলো যে আগামীকাল আমি ব্লগ দেব না, মানে আগামীকাল আমার কোনো ব্লগ শ্যুট করব না। তার কারণ হচ্ছে যেহেতু আমার থার্সডে ট্রেন, তো ট্রেনের মধ্যে আমার ব্লগ আপলোড হবে না, আমার ইন্টারনেটে ব্লগ আপলোড হবে না। তো সেই জন্যে আমি আবার বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই ব্লগ করব। ট্রেনের ব্লগ তোমরা পাবে, কিন্তু ট্রেনের ব্লগ পাবে হচ্ছে তোমরা একদম শুক্রবার, হয় শুক্রবার রাত্রিরে অথবা না শনিবারই পাবে তোমরা। আবার সেই শনিবার তোমরা আমার ব্লগ পাবে। এই ব্লগটা তোমরা কালকে পাচ্ছ, মানে এই ব্লগটা তোমরা পাচ্ছ হচ্ছে বুধবার, আর বুধবারের পর আবার তোমরা ব্লগ পাবে শনিবার। তো যাই হোক, দুটো ব্লগ পরপর পাবে তখন ট্রেনের ব্লগগুলো, মানে বাড়ি থেকে ছাড়ার আগে অবশ্যই তোমাদের সাথে দেখিয়েই ছাড়বো। তো এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক, চলো, আর দুটো দিন মনটা সত্যিই খুব খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না। অনেক স্মৃতি নিয়ে যাব এখান থেকে, অনেক ভালো ভালো দিন কাটিয়েছি, অনেক ভালো সময় কাটিয়েছি ব্যাঙ্গালোরে। যাই হোক, কিছু করার নেই, সব সময় সব কিছু ভালো হয় না। কলকাতাও টানছে, এমন নয় যে কলকাতা টানছে না, কলকাতা তো অবশ্যই সব সময়ের জন্য টানে, কিন্তু যাই হোক তবুও এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, চলো, আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট। কালকে নয়, আবার দেখা হচ্ছে 2 দিন পরে তোমাদের সাথে।